আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা? চলে আসলাম আমাদের আর্টিকেলের একটা খুব মজাদার ক্লাস নিয়ে। আর্টিকেল মানে যাকে বলা যায় নির্দেশক শব্দ গ্রামারের ভাষায়, আবার তথ্য বা একটা সলিড কোনো আইডিয়া ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ লিটারেচার। দ্যাট মিনস আমরা যখন আর্টিকেল শব্দটা শুনবো আমাদের মাথায় কিন্তু নট অনলি দ্য গ্রামার, মাঝে মধ্যে একটু তথ্যবহুল কোনো উপাত্তের কথাও আমাদের মাথায় আসতে পারে। সবাইকে ওয়েলকাম টু দ্য ক্লাস অফ ইংলিশ। এবং আজকে আমরা শিখতে চলেছি আর্টিকেল সম্পর্কে। নিজের পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার নাম ইফাত খলিল ইকরা, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে। আমার ডিপার্টমেন্টের নাম ইসোল, ইংলিশ ফর স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজেস। আমি গত 3 বছর ধরে তোমাদের সাথে পড়াশোনার এই জার্নিটাতে আছি। তাছাড়াও আমি কিন্তু 2024 সালে অর্থাৎ গত 1 বছরে তোমাদের বড় ভাইয়া আপুদেরকে কিংবা তোমাদেরকেও কিন্তু আসলে তোমরা যারা এবার 7-এ আছো তোমাদের মধ্যে অনেককেই আসলে অনলাইন ব্যাচে পড়িয়েছি। নতুন কারিকুলামের এই পুরো জার্নিটা কিন্তু আমি তোমাদের সাথেই পার করেছি। সো তোমরা কেমন আছো, কে কোথা থেকে জয়েন করছো, কতটা টায়ার্ড আছো বা কতটা নেই, সমস্ত কিছু কিন্তু আপুকে এক্ষুনি কমেন্টসে জানিয়ে দিতে হবে। এবং 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 আমার যে বাচ্চা কাচ্চাগুলো ফেসবুক থেকে জয়েন করেছে নিজের ফ্রেন্ডসদেরকে কিন্তু মেনশন করতে একদম ভুলবা না। আমিও লাইভটাকে একটু দেখছি কীভাবে শেয়ার করে দেওয়া যায়, তোমরাও কিন্তু লাইভটা শেয়ার করে দাও এবং তোমাদের যত ফ্রেন্ডস আছে যারা আছেন তাদেরকে একটু জানিয়ে দাও যে আমাদের কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ক্লাস শুরু হয়েছে, যেই ক্লাসটাতে কিনা আমরা আজকে আর্টিকেল সম্পর্কে জানবো। অলরাইট, হ্যালো, ওয়ার ইজ তুর্য ভাইয়া? তুর্য ভাইয়ার ফ্যান বেস তো দারুণ। তুর্য ভাইয়া এখন তোমাদের আরেকটু বড় যে ভাইয়া আপুরা আছেন তাদের ক্লাস নিচ্ছেন। আজকে আমার সাথে ক্লাসটা করেই দেখো কেমন লাগে। তুর্য ভাইয়াকে তো আমরা সবাই মিস করি। আজকে মাঝে মধ্যে একটু ওই যে প্রতিদিনের ডাল ভাতের জায়গায় একটু বিরিয়ানি খেতে ইচ্ছা করে না অনেকের? এরকম ধরে নাও যে আজকে একটা চেঞ্জ, একটু বিরিয়ানি খাওয়ার মতো একটা সিচুয়েশন, যে আমরা আজকে একজন নতুন আপুকে দেখতে পাচ্ছি। হ্যালো সবাইকে। ওহো, অনেকের আবার ভোট ফর তুর্য। ও বাবা, যাক আমি তাহলে জানিয়ে দিব তুর্য ভাইয়াকে যে তার ফ্যান বেসটা এখানে চরম মাত্রায় ভালো। নাম নিব? আমি ভালো বাচ্চাদেরকে খুব আদর করি, দুষ্ট বাচ্চাদের নাম নেই, একটু উল্টো কাজ করি। তুর্য ভাইয়া বিট্রে করছে? হাই হাই, কি বলো? মোটেও উনি বিট্রে করে নাই। হাই, হ্যালো, কেমন আছো, কি করছো, সব বলে ফেলো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সুবীর, খুব ভালো আছি। চট্টগ্রাম থেকে আছেন, পটুয়াখালী থেকে আছেন। আচ্ছা, লোকমান হাকিম, এটা কি আপনার নাম? আপনার নাম এটাই নিব? আচ্ছা, হুমায়রার আজকে বার্থডে, সো হ্যাপি বার্থডে। ওকে, যখন বিরিয়ানির কথা বললাম তখন আপনাদের মাথায় তো দুষ্টু দুষ্টু চিন্তাভাবনা কীভাবে আসে আমি বুঝতে পারি না। আচ্ছা, ইটস কাইন্ড অফ এ চেঞ্জেস আর গুড, রাইট? আমরা যখন প্রতিদিন একই জিনিস আসলে ফেস করি, একই ধরনের পড়াশোনা করি, একই সিস্টেমের পড়াশোনা করি, আমাদের খুব বোর হয়ে যায়। সো চিন্তা করলাম যে একটু চেঞ্জ তোমাদেরকে কিভাবে নিয়ে আসা যায়। প্রতিদিন তো তুজো ভাইয়ের সাথে তোমরা নানান ধরনের মজা করো, নানানভাবে ক্লাসটা করো, আজকে একটু আমার মতো করে করলা, একটু আমার স্টাইলে করলা, দেখো তোমাদের একটুও ভালো লাগে কিনা। আচ্ছা, সো আমরা একটু গল্প গুজব করে আজকে ক্লাস করি। আজকে ক্লাসে খুব একটা প্যারা নেই, বুঝছো, খুব বেশি একটা প্যারা নেই, জাস্ট একটু গল্প গুজব করে একটু হেলে দুলে ক্লাসটা করা। হাই কথামণি, উনি একদম আমার নাম নিয়েছেন তাই আপনাকে বললাম। কেমন আপনারা যেরকম আপনাদেরকে বলেন যে আমার নাম নেন, আমার নাম নেন, এরকম তো আমারও মাঝে মধ্যে ইচ্ছা করে আপনারাও আমার নাম নেন। ওকে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এত সুন্দর সুন্দর করে আপনারা সালাম দিচ্ছেন না। ওরে আল্লাহ, তুর্য ভাইয়া নাই দেখে কি রাগ। বাবা আছেন, উনি আপনাদের বড় ভাইয়াদের ক্লাস নিচ্ছেন, উনি এখন নিজের বড় ভাইয়াদের ক্লাস নিচ্ছেন। বুঝেছেন? আচ্ছা, আমার নাম দেখেন অনেকে লিখছেন আমার নাম, তাও
তাও আমি নিজের নামটা লিখেই দিই, কি বলেন? আপনারা আমাকে এই নামে ডাকতে পারেন, এই যে নিজের নাম লিখে দিয়েছি, কেমন? আর আমার পুরো নামটা হলো আপনাদের অনেকের সাথেই কিন্তু আমার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে দেখা হয়েছিল এবং অনেককেই আমি এখানে দেখতে পাচ্ছি। সো দেখেছেন সালমানের নাম কিভাবে লোকমান হাকিম হয়ে গেল? তাহলে আপনার নামটা কিভাবে নিব? ওয়ালাইকুম আসসালাম মাদিয়া। আচ্ছা, আমরা কি এখন ক্লাসটা আস্তে আস্তে শুরু করতে পারি? বলেন তো, ক্লাসটা আমরা আস্তে আস্তে শুরু করতে পারি কি না? তুর্য ভাইয়াকে চাই, তুর্য ভাইয়াকে চাই, ইকরাবুকে চাই না, একটুও না। বলেন তো দেখি, আপনাদের উপরেই আসলে। আচ্ছা ইরান, আরে বাবা আমার নাম ইকরা, আই কিউ। একদম চাই না। হ্যাঁ এই যে অনেকে বলছে যে আপনাদেরকে দেখেছিলাম, আমিও কিন্তু আপনাদের দেখেছিলাম। কত পৃষ্ঠা? কোনো পৃষ্ঠা নাই। এটা আপনারা আপনাদের মাস্টার বুকে পাবেন, আর্টিকেল সম্পর্কে পড়াশোনাটা আপনাদের মাস্টার বুকে পাবেন। আচ্ছা, কত পৃষ্ঠা, কত কি, সব কিছু আমরা জানিয়ে দিব, সব কিছু আমরা জানিয়ে দিব। আচ্ছা বুঝলাম বুঝলাম। আসেন আমরা একটু মাস্টার বুকটা খুলে দেখি। অনেকের আবার ইকরা আপুকে চাই। আই ওয়ান্ট দ্য বেস্ট টিচার। সবাই বেস্ট রে সোনা, সবাই বেস্ট, সবাই বেস্ট। আমরা যারা 10 মিনিট স্কুলে আপনাদের টিচাররা আছি তারা কিন্তু সবাই নিজেরা নিজেদের মধ্যে একদম বেস্ট, কেমন? আচ্ছা, আমি তো মাস্টার বুক নিয়ে চলে আসলাম। এবার আপনারা বলেন তো আপনারা মাস্টার বুক নিয়ে রেডি কিনা? যারা পান নাই তারা খুব দ্রুত পেয়ে যাবেন, খুবই দ্রুত পেয়ে যাবেন। সো মাস্টার বুকের আমরা এখন খুলবো পেজ নাম্বার 81। আমরা এখন মাস্টার বুকের পেজ নাম্বার 81 খুলব। আচ্ছা, আমরা একটা ভালো স্লাইডে চলে যাই। আসেন, এটা একটা বেশ ভালো স্লাইড। এই স্লাইড দিয়ে আমরা এখন শুরু করছি। আমরা চলে যাব মাস্টার বুকের পেজ নাম্বার 81। কত বড় হয়ে গেছে দেখেন। একটু ছোট করি না? এতটুকু, এতটুকু এনাফ। পেজ 81, এই পেজটাতে চলে যাবেন অফ মাস্টার বুক। এবার যাদের মাস্টার বুক না এখনো অবধি এগিয়ে হাতে গিয়ে পৌঁছায়নি তারা কি করবেন? তারা হচ্ছেন একটু খাতাটা নেবেন, কেমন? একটু খাতাটা নেবেন আর আমার সাথে একটু মনোযোগ দিবেন, কেমন? একটু আমার সাথে মনোযোগ দিতে হবে। আচ্ছা, আমার কাছে বই নেই, কোনো সমস্যা নেই। সবার সাথে রিমু শুরুতেই তুর্য ভাইকে মিস করছেন। আচ্ছা দেখি এবার আপনাদের মিসিংটা একটু কমানো যায় কিনা। রুদ্রানী রাগে না শোনা। ইয়েস, এই যে আপনারা কত লক্ষ্মী বাচ্চা, কি সুন্দর বুঝে গেছেন। তুর্য ভাইয়ের পরীক্ষা চলছে বিধায় উনি ক্লাসটা নিতে পারছেন না। উনি বড় ভাইয়াদের একটা ক্লাস নিয়ে চলে গিয়েছেন অলরেডি। ওনার পড়া আছে না, পড়তে হবে তোরে শোনা।
হ্যাঁ, এই যে আমি সত্যি মানে কতটা হ্যাপি তোমাদেরকে যদি বোঝাতে পারতাম। অনলাইনে যে মাস্টার বুকটা আছে সেটারও পেজ নাম্বার 81 খুললেও কিন্তু তোমরা এটা পেয়ে যাচ্ছ। আর যাদের কাছে মাস্টার বুক নেই তারা সুন্দর মতো আমার সাথে একটু নোট খাতা নিয়ে বসে যাও, তাহলে ক্লাসটা শুরু করে দিতে পারি আমরা, ঠিক আছে? আচ্ছা, তো আস্তে আস্তে আমরা যাই। ভাইয়ার পরীক্ষা চলছে বাবা, ভাইয়ার পরীক্ষা চলছে, তুর্য স্যারের পরীক্ষা চলছে, তুর্য ভাইয়ের পরীক্ষা চলছে। একটু একটু আমার সাথে ক্লাসটা করতে হবে, একটু কোপ আপ করতে হবে আমার সাথে, কেমন? আমি তুর্য ভাইকে অবশ্যই জানাবো যে তার বাচ্চারা অনেক মিস করছে তাকে, বাট আজকের ক্লাসটা আমার সাথে একটু করতে হচ্ছে, কেমন? আসো। সিনথিয়া নিলাম নাম, বাট আপাতত আমরা নাম নেওয়া থেকে পড়াশোনায় যাই, কি বলো? ওকে, আমরা পড়াশোনায় চলে যাই। আসেন, এখন আমরা পড়াশোনার দিকে যাচ্ছি। অলরাইট, সবার আগে আচ্ছা আমাকে একটা জিনিস বলো তো, এই যে একটা বই, এই বইটাকে আমরা কি বলবো? এ বুক, অ্যান বুক, নাকি দ্য বুক? তোমরা বলো তো, এই যে একটা বই, এটাকে আমরা কি বলবো? এ বুক, অ্যান বুক, নাকি দ্য বুক? দেখি কারা কারা উত্তর দিতে পারি। অনেকেই, ওকে। আচ্ছা শোনো, তোমাদের সাথে একটা গল্প করি এখন। আচ্ছা, অনেকে বলছো দা বুক, অনেকে বলছো এ বুক, চলো একটা গল্প দিয়ে শুরু করি। একদা একটা রাজা ছিলেন, রাজার নাম ছিল আর্টিকেল। আর্টিকেলের কি দম্ভ ছিল জানো? আর্টিকেলের ছিল 3টা ছেলে। 3 ছেলের মধ্যে একটার নাম এ, একটার নাম অ্যান, একটার নাম দা। এখন তিনজনই খুব স্ট্রং। ওরা এতটাই স্ট্রং যে ওদের একজনকে ছাড়া আসলে আমরা কোনো কিছু নাম্বার ডিসাইডই করতে পারি না। সো রাজা আর্টিকেল একদিন ঘোষণা দিল যে এই রাজ্যে আমার 3 ছেলে ছাড়া কোনো কাজ হবে না। এই যে একটা ঘোষণা সে দিল, তো একজন রাজ্যের প্রজা ছিলেন যিনি কিনা মানে ওনাকে একটু চ্যালেঞ্জ করে বসেন। চ্যালেঞ্জটা ছিল এই রকম যে আপনার 3 ছেলে ছাড়াও আমরা রাজ্য চালাতে পারবো। তো রাজ্যের সবচেয়ে পাওয়ারফুল 3টা মানুষ এ, অ্যান এবং দাকে ছাড়া প্রজারা ডিসাইড করলো যে তারা রাজ্য চালাবে। এখন তারা কিভাবে রাজ্য চালাবে? তারা রাজ্য চালানোর জন্য 0 আর্টিকেল একটা প্রথা চালু করলো। দ্যাট মিনস কোনো আর্টিকেল হবে না, তারা 0 আর্টিকেল প্রথা চালু করলো। সো 0 আর্টিকেল প্রথার অনুসারে তারা আসলে পুরো রাজ্যের কার্যক্রমে কোনো আর্টিকেল ব্যবহার করলো না, না রাজা আর্টিকেল, না তার 3 ছেলে, এবং তারপরেও তারা কিন্তু নাম্বার ডিসাইড করতে পারলো। আজকের ক্লাসে কিন্তু আমরা এই গল্পের আসলে জালগুলা খুলবো, কিভাবে এই যে রাজা আর্টিকেল উনি আসলে প্রজাদের কাছে পরাস্ত হয়ে প্রজাদের কাছে নিজের ক্ষমতা দিয়ে এখন 0 আর্টিকেলে বসে আছেন। দিস উইল বি দি অ্যাকচুয়াল হান্ট অফ আওয়ার ক্লাস টুডে। আচ্ছা, তোমাদের প্রশ্নের উত্তরটা দিয়েই ফেলি। ইট উইল বি এ বুক, অলসো দ্য বুক। কখন দ্য বুক বলো তো? যখন আমরা এটাকে বুক না বলে মাস্টার বুক বলবো। যদি আমরা মাস্টার বুক বলি তখন সেটা দি মাস্টার বুক, কিন্তু যদি আমি শুধুমাত্র বই বলি তখন এ বুক। ওকে, আপনার মাস্টার বুকে পেজ 71 পর্যন্ত আছে। একটু 1691 কল দিয়ে এটা বলে ফেলো তো বাবা, একটু 1691 কল দিয়ে এটা বলে ফেলো যে তোমার মাস্টার বুকে পেজ নাম্বার 71 পর্যন্ত আছে। সবাই কি রেডি আজকে ক্লাসটা করার জন্য? একটু আমাকে সাড়া দাও দেখি, বাচ্চারা একটু সাড়া দিতে হবে আপুকে। একটু আপুকে সাড়া দিতে হবে। তোমরা কি রেডি কি না একটু আপুকে সাড়া দিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি জানাও।
মিস ওয়াই, কি ওয়াই? চলো একটা পোলে উত্তর দিয়ে ফেলো, রেডি কিনা? স্টার্টস ইন 10। ওকে, সবাই প্রস্তুত? 98%, 99% বাচ্চা প্রস্তুত। তাহলে আমি কিভাবে ক্লাসটা শুরু না করে পারি বলো? সো আজকে আমাদের গল্পের রাজা হচ্ছেন আর্টিকেল। আর্টিকেলের তিন বাচ্চার কি কি ক্ষমতা আছে আমরা সেটাও জানবো, আর প্রজারা কিভাবে জিরো আর্টিকেলে পুরোটা রাজ্য সামলে নিল আমরা সেটাও বুঝবো। গল্পে গল্পে আজকে আমরা বুঝে নিব আর্টিকেল। সো এই যে আর্টিকেল, উনি হলেন আজকের আমাদের রাজা। আচ্ছা, রাজাকে একটা ক্রাউন পরিয়ে দিই। রাজার এই যে ক্রাউন, কেমন? সো আমাদের আর্টিকেল দ্য কিং এর ডেফিনেশনটা আগে জানি, উনি কে। যদি রাজার পরিচয় না জানি তাহলে আমরা কিভাবে রাজাকে আসলে চিনবো? তাই আমরা আজকে রাজার পরিচয়টা দিয়ে আগে শুরু করব। সো আর্টিকেল কথাটার মানে হচ্ছে যে শব্দ দ্বারা কোনো কিছুকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট বোঝানো হয়। দ্যাট মিনস যখন কোনো একটা কিছুকে তুমি নির্দিষ্ট করে বলতে চাও, নির্দিষ্ট মানে একদম পয়েন্টে বলবা, এই তুমি এই কথা বলছো কেন, এই যে দেখো এই তুমি কথা বলছো কেন, তখন তুমি কিন্তু একজন মানুষকে নির্দেশ করছো। আবার তুমি যখন র্যান্ডমলি বলছো, আরে ও তো ওখানে চলে গেছে, তুমি র্যান্ডমলি বলেছো, তুমি কাউকে নির্দেশ করো নাই। যেহেতু তুমি নির্দেশ করো নাই তাই সেটা অনির্দিষ্ট হয়ে গেল। নির্দিষ্ট মানে ডেফিনিট, আর অনির্দিষ্ট মানে ইনডেফিনিট। ঠিক আছে? আর্টিকেল হ্যাজ আ ক্রাউন নাও। আর্টিকেল আজকে আমাদের গল্পের রাজা। তো এই রাজাকে আমরা আজকে প্রজাদের সাথে পরিচয় করাবো এবং আমরা বুঝবো কিভাবে আর্টিকেলটা কাজ করে। সর্বপ্রথম আর্টিকেলের যে সংজ্ঞাটা, এর কাজটা আমরা আসলে দেখি। আর্টিকেলের কাজ কি, ও আসলে কি করে? আর্টিকেলের কাজ হলো ওর কাজ হচ্ছে কোনো একটা পদকে হয় নির্দিষ্ট করবে, না হলে অনির্দিষ্ট করবে, এবং নির্দেশ করবে সেইটা কাজ অনুসারে, এবং অ্যাডজেক্টিভ হিসাবেও ব্যবহৃত হতে পারে। তুমি দেখো এই রাজার কতগুলা ক্ষমতা, সে কাউকে নির্দিষ্ট করতে পারে, কাউকে অনির্দিষ্ট করতে পারে, আবার কাজ এবং উৎপত্তি অনুসারে সে অ্যাডজেক্টিভ হিসাবেও ব্যবহৃত হতে পারে। তাহলে আমাদের আর্টিকেল রাজার কিন্তু ক্ষমতা অনেক বেশি। ও নির্দিষ্ট করছে, অনির্দিষ্ট করছে, আবার কাজ এবং উৎপত্তি অনুসারে মানে কিসের থেকে তার জন্ম হয়েছে সেই অনুসারে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারছে। তো আর্টিকেলের যখন ক্ষমতা এত বেশি, এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে এই আর্টিকেল কিভাবে তার ছেলেদেরকে ক্ষমতা পাস অন করছে। আমরা দেখি যে আর্টিকেলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এক ডেফিনিট, আরেকটা হচ্ছে ইনডেফিনিট। সো ইনডেফিনিট আর্টিকেল কি আর ডেফিনিট আর্টিকেল কি এটা এখন আমরা বুঝবো। তো রাজার যখন বেসিক্যালি ছেলে হওয়ার কথা ছিল, তখন তাকে বলা হলো, মনি ঋষি বললো যে তার দুটো ছেলে হবে। ঠিক আছে, বললো যে তার দুটো ছেলে হবে, একটা হবে ইনডেফিনিট মানে নির্দিষ্ট, ডেফিনিট মানে নির্দিষ্ট। চলো এটা আমরা একটু লিখে ফেলি। এবং অনির্দিষ্ট। সো রাজার যে দুই ছেলে হওয়ার কথা ছিল, একজন নির্দিষ্ট এবং একজন অনির্দিষ্ট, কিন্তু ঘটনাতে ঘটলো একটা বিপত্তি, রাজার ছেলে হয়ে গেল তিনটার মধ্যে একটা আবার যমজ। কিভাবে আসো দেখাই। প্রথমে বুঝি যারা যমজ হয়েছিল তার মানে অনির্দিষ্ট আর্টিকেল এবং নির্দিষ্ট আর্টিকেল, যিনি কিনা সিঙ্গল, এই দুটাকে আমরা বুঝবো। সো অনির্দিষ্ট আর্টিকেল বা ইনডেফিনিট আর্টিকেল যেটা রইলো সেটা হচ্ছে এখন আমাদের কি, সেটা আমাদের প্রিন্স। সো প্রিন্সেরও ছোট একটা ক্রাউন কিন্তু আছে। সো এই যে প্রিন্সের আমাদের ছোট্ট একটা ক্রাউন আছে।
একটা আর্টিকেল যখন কোনো নির্দিষ্ট বস্তু, ব্যক্তি বা প্রাণীকে নির্দেশ করে বলতে পারে না, অনির্দিষ্ট বোঝায়, তখনই সেটা ইনডেফিনিট আর্টিকেল। তার মানে দেখো, একটা আপেল বা একটা বই, a book or an apple, এবার এটা যে কোনো বই হতে পারে, যে কোনো আপেল হতে পারে। এক ঝুড়িতে তোমার কাছে যদি 10টা আপেল থাকে, 10টার মধ্যে যে কোনো একটা আপেলকে তুমি কি বলতে পারো? তুমি বলতে পারো অ্যান অ্যাপেল। কিন্তু তুমি যদি একটা মাত্র নির্দিষ্ট লাল আপেলকে নিয়ে বলতে যাও, তখন কিন্তু তোমাকে বলতে হবে দি রেড অ্যাপেল। তাহলে পার্থক্যটা একটু দেখো তো। তুমি যখন যে কোনো একটা র্যান্ডম, একদম খুবই নর্মাল একটা আপেলকে নিয়ে কথা বলছো, সেটা হচ্ছে কি, সেটা হলো অ্যান অ্যাপল। বা নর্মাল একটা বই নিয়ে কথা বলছো, তখন সেটা এ বুক। অর্থাৎ এদের কোনো নির্দিষ্টকরণ নাই, এরা স্পেসিফিক্যালি নির্দিষ্টভাবে একদম জায়গা মতো কারোর নামও নিচ্ছে না, কোনো কিছুই বলছে না। আচ্ছা, আমার নামটা আবার ক্লাসের শেষে বলে দিব, ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। ক্লাসের শুরুতে বলে দিয়েছি, যারা জানি একটু, আমরা যারা এখন নতুন এসেছি তাদেরকে একটু জানিয়ে দিই তো যে আপুর নামটা কি। আচ্ছা, এ অ্যাপল, এ বুক, অ্যান অ্যাপল, এই সমস্ত কিছু কিন্তু তুমি একটু দেখো আপুর সাথে। এখানে কোনো কিছুকে যে কোনো বই হতে পারে, নির্দিষ্ট করা হচ্ছে না, হ্যাঁ, যে কোনো বই, আবার যে কোনো অ্যাপেল। তো যেহেতু যে কোনো বই বা যে কোনো অ্যাপেল নিয়ে আমরা কাজ করছি, তাই এরা অনির্দিষ্ট বুঝাবে। এরা কি বুঝাবে বলো তো? অনির্দিষ্ট বুঝাবে। এবং এর নাম হবে ইনডেফিনিট আর্টিকেল। এর নাম কি হবে বলো তো? ইনডেফিনিট আর্টিকেল। আচ্ছা, ইনডেফিনিট আর্টিকেলকে আমরা একটা কি পড়াতে পারি বলো? ইনডেফিনিট আর্টিকেলকে আমরা একটা স্টার্ট দিয়ে দিই, এই যে দিয়ে দিলাম। তো ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে তারাই যাদেরকে আমরা নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না। এটার দুইজন, মানে এরা হচ্ছে যমজ ভাই, এ এবং এন। ইনডেফিনিট আর্টিকেল কিসে কিসে ব্যবহৃত হয় বলো তো? দেখো, যমজ ভাইটাকে তোমরা দেখে নাও, এরা হচ্ছে যমজ ভাই, একজন এ আর একজন হচ্ছে এন। এই দুটা মিলে হচ্ছে এই যে ইনডেফিনিট আর্টিকেল। বুঝে গেছি ইনডেফিনিট আর্টিকেল কি এবং এটার প্রকারটা বুঝে গেছি। তাড়াতাড়ি একটু তাহলে আপুকে বলো তো, বুঝে গেছো কিনা? আপু, এটা আমার ক্লাসের পড়া না। ক্লাসের পড়া মানে রাইসা বুঝি নাই শোনা। ইয়েস, এই যে অনেকে আপুর নাম জানি, বুঝে গেছি আপুর নাম। আচ্ছা, সবাই বুঝে গেছি না এতটুকু? ইয়েস। চলো তো তাহলে একটু পোলে আপুকে জানাও তো। ক্লিন ক্লিন মানে কি? পরিচ্ছন্ন। পরিচ্ছন্নভাবে বুঝে গেছি। ক্লিন মানে কি রে সোনা? পরিচ্ছন্নভাবে বুঝে গেছি। তোমরা একটু জানাও তো আপুকে, বুঝেছো কিনা? আচ্ছা আরাফাত, তাহলে একটু ক্লাসটা আবার দেখতে হবে। হ্যাঁ, পোল দিয়েছি, এই যে দেখো পোল দিয়েছি, তোমরা এখন পোলের উত্তর দিয়ে দিতে পারো, কেমন? আচ্ছা, আবার একটু বলে দিচ্ছি, ইনডেফিনিট আর্টিকেল মানে হচ্ছে অনির্দিষ্ট আর্টিকেল, মানে যখন তুমি কোনো কিছুকে নির্দিষ্ট করছো না। যেমন এ বুক মানে যে কোনো বই হতে পারে, অ্যান অ্যাপল মানে যে কোনো অ্যাপেল হতে পারে। সো এবং যে কোনোটার আসলে এখানে দুইটা আলাদা আলাদা ভাই আছে বলা যায়। আমি বলেছিলাম শুরুতেই রাজার কাহিনীতে, আর্টিকেল হচ্ছে তাদের বাবা, মানে বাবার নাম। এখন আর্টিকেলের দুই বাচ্চা হওয়ার কথা ছিল, ডেফিনিট এবং ইনডেফিনিট, হলো দুইটা, কিন্তু এর মধ্যে একটা হলো যমজ। সেই যমজ কারা? ইনডেফিনিট, ওদের দুই ভাই এ এবং এন। তো এ এবং এন হচ্ছে আমার ইনডেফিনিট আর্টিকেল, যারা কিনা কোনো কিছুকে নির্দিষ্ট করে বলে না, অনির্দিষ্ট করে বলে। মানে যে কোনো কলম, যে কোনো বই, যে কোনো মানুষ, যে কোনো খাতা নিয়ে তারা কথা বলতে পারে। দেখো, আমার ক্লাসের 90% বাচ্চা কিন্তু বুঝে গিয়েছে। বাকিরা একটু ক্লাসটাকে রিপিট দেখে নাও, কিংবা শেষ পর্যন্ত আপুর সাথে থাকো, সো দ্যাট আমি যখন রিভিশন করাবো তোমরা সমস্ত কিছু বুঝে যাও। ওকে, বুঝি নাই তোমার কথাটা বাবা, আরেকবার বলো। আচ্ছা, এবার দেখি আমরা ইনডেফিনিট আর্টিকেলকে আমরা কিভাবে চিহ্নিত করব। আমরা
ইনডেফিনিট আর্টিকেলকে কোনো নির্দিষ্ট কিছু চিহ্নিত করতে কি পারবো নাকি অনির্দিষ্টভাবে চিহ্নিত করব সেটা একটু আমরা দেখি। কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর কথা যদি প্রাণীর কথা যদি পূর্বে উল্লেখিত করা না হয়ে থাকে অথবা সবার কাছে যদি অপরিচিত হয়ে থাকে তাহলে তাকে বলে অনির্দিষ্ট। দ্যাট মিনস তুমি যখন একটা লাল কলমের কথা বলো, এটা হচ্ছে লাল রং, দ্য কালার রেড, সো এটা দি রেড color, but this is a normal pen. তুমি কি এটাকে নির্দিষ্ট করে বলছো? না। যখন কোনো কিছু তোমার কাছে অপরিচিত বা পূর্বে উল্লেখিত থাকে না সেটাকে আমরা বলি অনির্দিষ্ট। সো অনির্দিষ্ট যে কোনো ব্যক্তি, বস্তু বা কথার ক্ষেত্রে আমরা এ এবং এন আর্টিকেলটা ব্যবহার করি। কোন আর্টিকেল ব্যবহার করি? এ এবং এন। এ এবং এন এই দুটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। এগুলো সবসময় সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে। খেয়াল করো এটা কোথায় বসে? সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে। প্রথমত বুঝি সিঙ্গুলার মানে কি। সিঙ্গুলার মানে হচ্ছে একক, একটা যদি বুঝায় একমাত্র তখনই এরা বসবে। এবং কাউন্টেবল মানে কি? গণনা করা যায়। যেমন ধরো তুমি একটা কলম গুনতে পারবা, তুমি একটা বই গুনতে পারবা, তুমি একটা রিমোট গুনতে পারবা, কিন্তু তুমি কি দুধ গুনতে পারবা? চিনি গুনতে পারবা? পারবা, অনেক সময় লাগবে। মাথার চুল গুনতে পারবা? সেটাও পারবা, কিন্তু অনেক সময় লাগবে। সো যে জিনিসগুলা একটা দুইটা তিনটা করে গোনা অনেক ইজি সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন, কিন্তু যেগুলো একটা দুইটা তিনটা করে গোনা অনেক কঠিন কিংবা একেবারেই গোনা যায় না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। সো কাউন্টেবল সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে হচ্ছে এ এবং এন বসে। খেয়াল রাখতে হবে আপু কিসে বসে, অর্থাৎ এ এবং এন এর ক্ষমতাটা কোথায় সেটা আমাদেরকে দেখতে হবে। তারা কি কি আসলে ক্ষমতা প্রয়োগ করতে পারে। তারা তোমার ক্ষেত্রে ক্ষমতা প্রয়োগ করতে পারে হচ্ছে তারা সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসবে। কখন? আগে কিন্তু বসবে, পরে না। তো সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসবে। অর্থগত দিক থেকে এ এবং এন এর মধ্যে কোনো পার্থক্য কিন্তু নাই, কারণ তারা যমজ ভাই, তাদের মধ্যে কিন্তু পার্থক্য নেই, শুধু ব্যবহারে তাদের পার্থক্য আছে। যেমন এ কিসে বসে বলো তো? এ বসে হচ্ছে কনসোনেন্টের পূর্বে, হ্যাঁ, আর এন বসে হচ্ছে ভাওয়েলের পূর্বে। সো দেখো যমজ ভাই হলেও তাদের মধ্যে কিন্তু কাজের কিছু ফারাক আছে। প্রথমটা হচ্ছে দেখো এ কনসোনেন্টের সাথে বসতেছে, এন ভাওয়েলের সাথে বসছে, তাহলে এটা তাদের কাজের পার্থক্য। কিন্তু তাদের ক্ষমতাটা কোথায়? তারা কিসে পাওয়ারফুল? তারা পাওয়ারফুল হচ্ছে তারা সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে এবং এক বোঝায় বা নির্দিষ্টকরণ করে। তাহলে এতটুকু বুঝতে পেরেছি ইনডিফিনিট আর্টিকেল কোথায় বসে এবং কি পার্থক্য তাদের মধ্যে। সিঙ্গুলার নাউন মানে সিঙ্গেল, এক বোঝাবে এমন নাউন বাবা। সিঙ্গুলার মানে হচ্ছে এক বোঝাবে এমন, যেমন একটা কলম, একটা বই, একটা মানুষ, একজন টিচার। সো এটা হচ্ছে সিঙ্গুলার। সিঙ্গুলার মানে হচ্ছে এক, সহজে বললে এক। ইয়েস, কনসোনেন্ট। বুঝে গিয়েছি? একটু বলো তো। একই সাথে দুইটা ক্লাস কোথায়? কোথায় একই সাথে দুইটা ক্লাস হচ্ছে? আমি বুঝতে পারছি না বাবা, একটু আমাকে হেল্প করো তো এটাতে। আচ্ছা, পোলের অ্যান্সার দেখতে পাচ্ছি 90% স্টুডেন্ট বুঝে গিয়েছে। যারা বুঝো নাই তারা আমার সাথে একটু শেষ পর্যন্ত থাকার চেষ্টা করো, কেমন? ওকে, ভাওয়েল। ভাওয়েল মানে VOWEL, নট AL। ভাওয়েল না, ভাওয়েল। মাইক প্রবলেম? এখনো মাইক প্রবলেম? বুঝতে পারছো না এখনো কথা? সবাই কি বুঝতে পারছো? একটু জানাও তো। আচ্ছা, অলরাইট, চলো এবার আমরা পরবর্তীটাতে পড়ি। হ্যাঁ, সো আমরা বুঝলাম ইনডেফিনিট আর্টিকেল মানে যারা যমজ ভাই এ এবং এন তাদের
এখানে আসলে আমরা ব্যবহারটা বুঝে গেলাম। অর্থগত মানে হচ্ছে কোনো কিছুর মিনিং এর ওয়েতে, এ মানেও একটা এন মানেও একটা, সো এদের মিনিং এ কোনো ডিফারেন্স নেই, অর্থের কোনো পার্থক্য নাই, এটাই অর্থগত। কিন্তু এবার আমি যাব সেই একজনের কাছে যার আবার কোনো যমজ ভাই নেই, সে সিঙ্গেল, সে একাই এসেছে পৃথিবীতে, সেটা হচ্ছে ডেফিনেট আর্টিকেল। সো ওর তো একটা প্রিন্স, তাই না? ইনডেফিনিট আর্টিকেল যেমন একটা প্রিন্স, তারা দুই ভাই হয়ে গেছে, বাট ডেফিনেট আর্টিকেলও তো একটা প্রিন্স। সো এবার এই প্রিন্সের একটা ক্রাউন লাগবে, দিলাম ওকে ক্রাউন। ডেফিনেট আর্টিকেল হচ্ছে যখন তুমি কোনো কিছুকে, ব্যক্তি, বস্তু, প্রাণী, যে কোনো কিছুকে নির্দিষ্ট করবা। এবার হচ্ছে তুমি পয়েন্ট করে বলবা, দি রেড কালার, দি রেড অ্যাপল, দি ব্ল্যাক পেন, দি গুড বয়, দ্য গুড গার্ল, দ্য ব্যাড গার্ল, দ্য মিসচিভাস গার্ল। যখন তুমি কাউকে নির্দিষ্ট করে কথা বলবা, তুমি একদম কাউকে পয়েন্ট করে কথা বলবা, তখন সেটা হচ্ছে তোমার ডেফিনেট আর্টিকেল। এবং ডেফিনেট আর্টিকেলের ক্ষেত্রে এটা সিঙ্গুলার প্লুরাল দুইখানেই ব্যবহৃত হতে পারে। ওর পাওয়ারটা না সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেও হয়, প্লুরাল নাম্বারের ক্ষেত্রেও হয়। সিঙ্গুলার মানে এক বচন, প্লুরাল মানে বহু বচন, অর্থাৎ যে একটা বোঝায় তার সাথেও দিয়ে বসতে পারে, অনেকগুলা বুঝালেও দিয়ে বসতে পারে, কেবলমাত্র নির্দিষ্ট হতে হবে। ওর পাওয়ারটা হচ্ছে ও কাউকে নির্দিষ্ট করতে পারে। সো ডেফিনেট আর্টিকেলটা হচ্ছে ডি, দি মাস্টার বুক, দ্য সূর্য ভাইয়া, দি 10-minute স্কুল। বুঝতে পেরেছি? দেখো একদম নির্দিষ্ট করে বলছি মাস্টার বুক, আবার নির্দিষ্ট করে বলছি তোমাদের সূর্য ভাইয়াকে। চলো সূর্য ভাইয়াকে একটু এঁকেও ফেলি। সূর্য ভাই একটু লম্বা, তাই আমার আঁকতে একটু সময় লাগছে। আমরা সূর্য ভাইয়াকে এঁকে ফেলেছি, ভাইয়াকে একটু জানিয়ে দিও যে ভাইয়া আপনাকে আঁকা হয়েছে ক্লাসে। আচ্ছা, সো আমরা অ্যাকচুয়ালি যখন কাউকে নির্দিষ্ট করে কথা বলবো তখনই হচ্ছে আমরা ডেফিনিট আর্টিকেল ইউজ করব। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি কিনা বলো? বুঝতে পেরে গেছি? সূর্য ভাইয়ের উপরে মানসিক অত্যাচার, হাই হাই কি বলো? এটা বলতে হবে ভাইয়াকে। না না বাবা, না মরবে না। সূর্য ভাই আমার বেশ মানে হেল্পফুল একজন মানুষ, খুব ভালো একজন মেন্টর, উনি একটু মরবে না। আচ্ছা এতটুকু বুঝেছি কিনা আমাকে একটু পোলে উত্তর দিয়ে তাড়াতাড়ি জানাও। পড়া শেষ করতে হবে, ক্লাস শেষ করতে হবে, 9টা বেজে গেছে। ধরে নাও এটা তোমাদের সূর্য ভাইয়া, সমস্যা কি? এত মিস করতেছিলা ভাইয়াকে ক্লাসে 9-এ, কিভাবে পারি বলো? বলো বলো। কনসোনেন্ট মানে ব্যঞ্জন বর্ণ। হাই হাই, আমারে ডোরেমন বানাই দিছে, শেষ। আমি আর তোমাদের ক্লাস নিব না বাবা, আমারে ডোরেমন বানাই দিছো আমি। আচ্ছা, কনসোনেন্ট মানে হচ্ছে ব্যঞ্জন বর্ণ, ভাওয়েল মানে হচ্ছে স্বরবর্ণ। ইংলিশে 5টা ভাওয়েল আছে, এ ই আই ও ইউ। আসো ইংলিশের ভাওয়েলগুলা শিখি। এগুলা হচ্ছে ইংলিশের স্বরবর্ণ। বাংলায় যেমন স্বরবর্ণ আছে, ইংলিশেও স্বরবর্ণ আছে।
এই 5টা হচ্ছে ইংলিশের স্বরবর্ণ, এ ই আই ও ইউ। বাকি যে 21টা লেটার আছে সেগুলাকে বলা হয় কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন বর্ণ। বুঝেছো? 21টা লেটারকে কনসোনেন্ট বলা হয় এবং ওগুলার আগে এ বসে, কনসোনেন্টের আগে বসে এ, ঠিক আছে, এবং ভাওয়েলের আগে বসে এন। বুঝতে পেরেছি? আর যখন তুমি নির্দিষ্টকরণ করবে তখন তার আগে ডি বসবে, ঠিক আছে? সো এবার চলো যাই এদের কি কি পাওয়ার আছে সে পাওয়ারগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি, কেমন? মানে কোথায় কোথায় আসলে ইনডিফিনিট ডেফিনিট এদেরকে আমরা ব্যবহার করতে পারি। কারণ আমি বলেছি যে রাজার রাজ্যের এই 3 ছেলে এ এন এবং ডি অনেক পাওয়ারফুল এবং তারা মোটামুটি অনেকগুলা পাওয়ার কন্ট্রোল করে, অনেকগুলা কাজ করে। তাদের কাজগুলা কি বা তাদের পাওয়ারগুলা কি সেগুলো এখন আমাদেরকে বুঝতে হবে। সো শব্দের সাধারণত শুরুতেই যখন আমরা ভাওয়েল দেখতে পাই তখনই তার পূর্বে আমরা এন বসিয়ে দিই। এটা খুবই নর্মাল। যেমন ধরো অ্যান আমব্রেলা, ঠিক আছে, অ্যান এগ, ডিম, কেমন? অ্যান আমব্রেলা। সো দেখো আমব্রেলা UMBRELLA বলেছিলাম না, AEIOU, ইউ হচ্ছে তোমার সেই একটা ভাওয়েল। সো এটা ভাওয়েল হওয়ার কারণে এটার পূর্বে কিন্তু অ্যান বসেছে। বুঝেছো আপু? এটার পূর্বে কিন্তু অ্যান বসেছে। কিন্তু তুমি দেখো এ ব্যাট, বি কিন্তু তোমার AEIOর ভিতরে পড়ে না। সো ব্যাটের বি, এই যে ব্যাট, ধরো ক্রিকেট ব্যাট, ধরে নিলাম এটা একটা ক্রিকেট ব্যাট, যদিও আমার এখানে ড্রয়িংটা খুব পচা হচ্ছে, বাট এই যে ব্যাট, এটার আগে কি বলতো? বি। বিটা কি? কনসোনেন্ট। বিটা হচ্ছে কনসোনেন্ট। কেন কনসোনেন্ট? কারণ এটা AEIOU এর ভেতরে পড়ে না। যেহেতু AEIOU এর ভেতরে পড়ে না, এটা কনসোনেন্ট। আর কনসোনেন্টের আগে আমরা এ ইউজ করি। এ ইউজ করলে সেটা নির্দিষ্টকরণ তো হয়, বাট অবশ্যই ভাওয়েল ছাড়া হওয়ার কারণে ইনডেফিনিটের মধ্যে পড়ে যায়। সো এ এবং এন যেহেতু ইনডেফিনিট আর্টিকেল, এ ব্যবহার করেছি কনসোনেন্টের আগে আর এন ব্যবহার করেছি ভাওয়েলের আগে। বুঝতে পেরেছি? তাহলে তোমরা যদি ব্যাটম্যান লেখো এ ব্যাটম্যান লিখবা, এন ব্যাটম্যান কিন্তু লিখবা না, ঠিক আছে? এটা হচ্ছে খুবই জেনারেল। সো ভাওয়েল থাকলে তার পূর্বে এন বসবে, কনসোনেন্ট থাকলে তাদের পূর্বে এ বসবে। এ ডগ, এ গার্ল, এ গান, এ ক্যাট, এ ব্যাট। কিন্তু অ্যান অরেঞ্জ, অ্যান অ্যাস, অ্যান আর্ম, অ্যান এগ, অ্যান আমব্রেলা। বুঝতে পেরেছি? এটা ছিল খুবই সাধারণ নিয়ম। এবার পরবর্তী নিয়মের দিকে যাই। একটু আগে পড়েছি আমব্রেলা। আমব্রেলা কি দিয়ে শুরু হয়? ইউ দিয়ে। কিন্তু ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতোই আমরা বলি, আমব্রেলা উচ্চারণে আ উচ্চারণ হয়েছে, যদি ইউ কে ইউ এর মতো উচ্চারণ করি তখন সেটা হবে কি? সেটা হবে কনসোনেন্ট। কনসোনেন্ট কথার মানে হচ্ছে ব্যঞ্জন বর্ণ, ইংরেজির ব্যঞ্জন বর্ণ, কেমন? তো ইউনিয়ন, ইউনিভার্সিটি, ইউনিফর্ম, ইউনিক, ইউরোপ, ইউ, আমব্রেলা, আনফরচুনেট, আগলি। উচ্চারণগুলো দেখো, ইউনিভার্সিটি, ইউনিয়ন, সব ইউ ইউ করে হচ্ছে। যেই কিনা আমি আমব্রেলা বলছি আ উচ্চারণ হচ্ছে, যখনই ইউনিয়ন বলছি ইউ উচ্চারণ হচ্ছে, যখনই ইউনিভার্সিটি বলছি ইউ উচ্চারণ হচ্ছে, বাট আনফরচুনেট বললে আ উচ্চারণ হচ্ছে। তার মানে তোমাকে খেয়াল করতে হবে তুমি কি আ উচ্চারণ করছো নাকি ইউ উচ্চারণ করছো। তুমি যদি আ উচ্চারণ করো তাহলে এন হবে, তুমি যদি ইউ উচ্চারণ করো তাহলে এ হবে। বুঝেছি আপু? ইউ উচ্চারণ করলে হবে এ, আ উচ্চারণ করলে হবে এন। বুঝতে পেরেছি? বুঝতে পারলে যারা ফেসবুকে আছো তারা একটু আপনাকে থামস আপ দিয়ে দাও, আর যারা অ্যাপে আছো তারা একটু পোলে উত্তর দিয়ে দাও, কেমন? বুঝতে পেরেছি? অবশ্যই পোল দিচ্ছি, এখনই পোল দিচ্ছি। তোমরা আমাকে বলো তো বুঝেছো কিনা?
ডি বসবে এমবিবিএস এর আগে, এমবিবিএস এর আগেও এন বসবে। আরাফাত কনসোনেন্ট মানে হচ্ছে ব্যঞ্জন বর্ণ ভাইয়া, ব্যঞ্জন বর্ণ, ইংরেজির ব্যঞ্জন বর্ণ। ইউ মানে হচ্ছে কিউটের ক্ষেত্রে বলা হয় এন ইউ, ইউ। এ কেন হবে? ইউ উচ্চারণ করার কারণে, ইউ উচ্চারণ করার কারণে এন হবে। ওকে শোনো, ইউ যখন উচ্চারণ করবা ইউ, তখন তুমি এ ব্যবহার করবা। আর আ যখন উচ্চারণ করবা, তুমি একটা জিনিস চিন্তা করো, আ স্বরেও স্বরেয়া রস্বই দীর্ঘই, তো আ হচ্ছে বাংলায়ও স্বরবর্ণ এবং ইংরেজিতেও স্বরধ্বনি। আ কিন্তু বাংলায় কি বলো, বাংলায় কিন্তু এটা স্বরবর্ণ, তাই না? যেহেতু এটা বাংলায় স্বরবর্ণ, কিন্তু এটা ইংরেজিতে আসলে কিন্তু আর স্বরবর্ণ থাকবে না। বাংলায় স্বরবর্ণতে কি ইউ আছে? নাই, ইউ কিন্তু নাই, আ আছে। আ থাকার কারণে এটা হবে এন মানে স্বরধ্বনি, কিন্তু ইউ না থাকার কারণে এটা ব্যঞ্জন ধ্বনি। সেম ইউ থাকার কারণে ব্যঞ্জন ধ্বনি হওয়ার কারণে এটা এ হচ্ছে। বুঝতে পেরেছি না? আচ্ছা ডান, পরবর্তীটাই যাই। ও দিয়ে গঠিত সকল শব্দের পূর্বে এন বসে, কিন্তু ও এর উচ্চারণ যদি উয়া হয় তাহলে সেটা শুরু হওয়ার পূর্বে এ বসবে। আচ্ছা এটাও কিন্তু ইউ এর মতো, ইউ বুঝতে পারলে এটাও বুঝতে পারবো। ও যদি উচ্চারণ হয় তাহলে হবে এন, যদি উয়া উচ্চারণ হয় তাহলে হবে এ। সহজে বলি, অরেঞ্জ, অরেঞ্জ। এই যে একটা অরেঞ্জ, orange, an orange. This is an orange, right? Orange o উচ্চারণ, this is an orange, o। কিন্তু one, এক, one, উ ন, one। দেখো উয়া আছে শুরুতে, উয়া থাকলে সেটা এ হবে, তাহলে ওয়ান। বুঝতে পেরেছি? অ্যান অরেঞ্জ ওয়ান। বুঝতে পারলাম কিনা বলো এবার? এভারেস্টের আগে এন বসবে বা দি বসবে। এভারেস্ট তো একটাই, দি বসবে, দ্য এভারেস্ট। জাহিন কিভাবে সাহায্য করতে পারি তোমাকে বলো তো? আচ্ছা আমরা একটা একটা করে পড়বো, হ্যাঁ একটা একটা পড়লে বুঝে যাব। এভারেস্টের আগে এনও বসতে পারে, কিন্তু দা বসানো বেস্ট, দ্য এভারেস্ট, দ্য মাউন্ট এভারেস্ট। আচ্ছা এতটুকু বুঝতে পেরেছি না? এখন আসো পরেরটাই যাই। কোন ওয়ার্ডের প্রথম অক্ষর যদি এইচ হয় কিন্তু সেটা উচ্চারিত না হয় তাহলে সেটার পূর্বে এন বসবে, আর যদি উচ্চারিত হয় তাহলে সেটার পূর্বে এ বসবে। যেমন অনেস্ট, অনেস্টের আগে এইচ আসে বাট বোঝা যায় না, আমরা উচ্চারণ করি না। লাইক অনেস্ট, এইচ ও এন ই এস টি। আচ্ছা অনেস্ট বাদ দাও, আওয়ার বলি, এইচ ও ইউ আর। হাওয়ার না হয়ে হচ্ছে আওয়ার, তাহলে অ্যান আওয়ার। কেন? এই যে ঘড়ির কাঁটায় আওয়ার, অ্যান আওয়ার। ওকে, কিন্তু তুমি যদি বলো হিস্টোরিয়ান, তাহলে হিস্টোরিয়ানে হ উচ্চারণ হচ্ছে, হ উচ্চারণ বা এইচ উচ্চারণ হলে হবে সেটা এ, হিস্টোরিয়ান। এখানে এ হবে, এ হিস্টোরিয়ান, লাইক হিস্ট্রি বুক। বুঝছি? হিস্ট্রি বুক, লাইক এ হিস্ট্রি বুক, এটা হবে এ
হিস্ট্রি বুক। কেমন? কিন্তু এটা হবে অ্যান আওয়ার, কারণ সময়ের আগে হ উচ্চারণটা হয় না। সেম গোস ফর অনেস্ট, অনেস্টের ক্ষেত্রেও কিন্তু হ উচ্চারণ হয় না। হ উচ্চারণ হলে সেটা কিন্তু হনেস্ট হতো। হনেস্ট না হওয়ার কারণে, হ উচ্চারণ না হওয়ার কারণে এটার আগে অ্যান বসবে, এ বসবে না। ওকে, বুঝে গেছি? বলো তো একটু পোলে উত্তর দিয়ে আপুকে বলো এতটুকু বুঝেছি কিনা। একটু তাড়াতাড়ি পোলে উত্তর দিয়ে আপুকে বলো তো এতটুকু বুঝেছি কিনা। সাদিয়া প্রশ্ন করবে বাবা, বলে ফেলো তো কি প্রশ্ন। বুঝে গেছি না? সেরা। আমার বাচ্চারা যে কি কিউট, কত তাড়াতাড়ি বুঝে যায়। আচ্ছা, আমরা কি এখন ব্রেক চাইবো? না বাবু, আমরা আজকে তাড়াতাড়ি ক্লাস শেষ করবো। কেমন? দিলাম তো কুইজ, উত্তর দাও। হ্যাঁ, তুমি নোট করতে পারো ইকরা, কোনো সমস্যা নেই। তুমি যদি নোট করো তাহলে তোমারই সুবিধা হবে। সবাই বুঝতে পারছে, 90% বলছে হ্যাঁ ম্যাম বুঝে গেছি। আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে আমরা পরেরটাই যাই। পরে বলা হয়েছে অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড। এতক্ষণ তোমরা যে প্রশ্নটা আমাকে করছিলে যে এমবিবিএস, এফসিপিএস, এফআরসিপিএস এগুলোর আগে কি বসবে। আচ্ছা, অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড বলা হয় এগুলাকে। অ্যাব্রিভিয়েটেড কথাটার মানে হচ্ছে শব্দ সংক্ষেপ। অ্যাব্রিভিয়েটেড, অ্যাব্রিভিয়েটেড কথাটার মানে হচ্ছে সংক্ষেপণ শব্দ বা শব্দ সংক্ষেপ, যে শব্দগুলোকে ছোট করে বলা হয়। যেমন ব্যাচেলর অফ মেডিসিন এন্ড ব্যাচেলর অফ সার্জারি না বলে আমরা বলছি এমবিবিএস, কিংবা মাস্টার্স অফ আর্টস, মাস্টার ইন আর্টস বা মাস্টার্স অফ আর্টস না বলে আমরা বলি এমএ, ব্যাচেলর অফ আর্টস না বলে আমরা বলি বিএ। আচ্ছা, তো দেখো অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ডসগুলোর উচ্চারণে যদি ভাওয়েলের মতো হয় তখন সেখানে এন বসবে, সরি, কিন্তু কনসোনেন্টের মতো উচ্চারণ হলে সেখানে আবার এ বসবে। কেমন? যিনি হচ্ছেন একজন ডাক্তার, ডাক্তারের গলায় কি থাকে বলো তো? ডাক্তারের গলায় থাকে একটা স্টেথোস্কোপ, রাইট? সো এই স্টেথোস্কোপ যুক্ত এমবিবিএস, তার আগে এন বসবে। কেমন? স্টেথোস্কোপ যুক্ত এমবিবিএস এর আগে এন বসবে। কিন্তু যিনি কিনা একজন বিকম পাস করা ব্যক্তি, মানে অ্যাকাউন্টেন্ট, লাইক যিনি বিকম করেছেন বাই ব্যাচেলার্স ইন কমার্স, তার নামের আগে কিন্তু এন বসবে না, এ বিকম বসবে। এ বিকম বসবে। সে আবার ক্যালকুলেটর নিয়ে কাজ করতে খুব পছন্দ করে, বুঝছো? সো তার আবার ক্যালকুলেটর নিয়ে অনেক কাজ। সো যিনি বিকম করেছেন তিনি হচ্ছেন এ বিকম, যিনি এমবিবিএস করেছেন, ডাক্তার হয়েছেন, তিনি হচ্ছেন অ্যান এমবিবিএস। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি কিনা বলো। আজকে তাড়াতাড়ি ছুটি দিব। আজকে আমরা অনেক বেশি পড়াশোনা করব না, একটু কম কম পড়াশোনা করব, ঠিক আছে? আচ্ছা, সো এন এবং এ উচ্চারণের ভিত্তিতে কিন্তু অনেকভাবে ডিফারেন্সিয়েট হয়। এবার দেখো তো কোথায় কোথায় এই পার্থক্যগুলো হচ্ছে। এন এমবিবিএস, এন এফসিপিএস, এন এফআরসিপিএস, এন এসপি, পুলিশের এসপি, অনেক পাওয়ার কিন্তু। এন এসডিও, এন এমপি, আমি যতগুলা বলছি সবগুলোতেই কিন্তু ভাওয়েল সাউন্ড হচ্ছে। সো তোমরা একটা কাজ করতে পারো, অ আ ই উ, অ আ ই উ, এগুলা যখন উচ্চারণ হবে these are vowel sounds। অ আ ই উ, উ ও, পাঁচটা, অ আ ই ও ও, এই পাঁচটা সাউন্ড যদি তুমি পাও সেগুলো হচ্ছে ভাওয়েল সাউন্ড। সো ভাওয়েল সাউন্ড করলে সেগুলা কি হবে বলো তো আপু? সেগুলা হবে এন যুক্ত শব্দ। আর এগুলা ছাড়া যত
যত সাউন্ড তুমি পাবা সেগুলো সব কনসোনেন্ট সাউন্ড। সেই কনসোনেন্ট সাউন্ড কি হবে বলো তো? এ যুক্ত। তাহলে তোমরা একটু আপুকে হেল্প করো তো, কোনটা কোনটা ভাওয়েল হবে, কোনটা কোনটা কনসোনেন্ট হবে, দ্রুত দ্রুত কমেন্ট করে ফেলো। আমি দেখি কোন কোন বাচ্চারা এতক্ষণ পারফেক্টলি আপুর সাথে সবগুলা বুঝছে, তারাই এখন কমেন্ট করতে পারবা। তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো। হ্যাঁ, আমি তাহলে পরেরটাতে চলে যাই। দেখো এবার আরেকটা আছে, ব্যবহারের উপর ভিত্তি করেও আমরা কিন্তু এই এই এন এবং এ কে কিভাবে কিভাবে কাজে লাগাতে পারি। 1 ইয়ার্ড, a year, 1 child, 1 orange। সংখ্যাবাচকে 1 যদি হয় সেটা হবে কি একদম এ অথবা এন এর ব্যবহার। যেমন ইয়ার্ড তো অবশ্যই কনসোনেন্ট, চাইল্ডে তো সি, সেটাও কনসোনেন্ট, কিন্তু অরেঞ্জের ও তো আবার কি বলতো ভাওয়েল, তাই এটা অ্যান অরেঞ্জ হয়েছে। তো যখন নাউনটি অনির্দিষ্ট কিন্তু একটা, অনির্দিষ্ট কিন্তু একটা বোঝায়, একটা কমলা, একটা আপেল, একটা আপু, একজন আপু, তাহলে সেটা হবে তোমার অনির্দিষ্ট, এবং সেক্ষেত্রে আমরা ইনডেফিনিট আর্টিকেল এ অথবা এন ব্যবহার করব ভাওয়েল এবং কনসোনেন্টের উপর ভিত্তি করে। বুঝতে পেরেছি আপু? আমরা কখন ব্যবহার করছি? আমরা যখন একটা বুঝাবো, সংখ্যাতে একটা বুঝাবো, তখন সেটা হবে অনির্দিষ্ট বাট একদম ইনডেফিনিট আর্টিকেল। বুঝেছি? ভাওয়েলে এন, কনসোনেন্টে এ। এই তো বুঝে গেছো। কত ভালো, তোমরা কত তাড়াতাড়ি বুঝে গেছো। এ ই আই ও ইউ, পারফেক্ট। এ ই আই ও ইউ একদম পারফেক্ট বুঝে গেছো। তোমরা একদম পারফেক্ট বুঝে গেছো। ওকে, চলো পরেরটায় চলে যাই। এবার দেখো, এটা যদি এক্সপ্রেশন বোঝায়, যেমন কাপল, ডাজন, 100, 1000, মিলিয়ন, স্কোর, এগুলো যদি বোঝায় সেগুলাতেও কিন্তু তোমার এ অথবা এন বসবে। যেমন এ 100 flowers I saw at a glance, এটা কিন্তু একটা কবিতার লাইন, ড্যাফোডিল কবিতার লাইন এটা। 100,000 flowers I saw at, sorry, 100 flowers I saw at a glance, there are 1,000 people মানে 1000, a 1000 মানে 1000, a 100 মানে 100, a dozen মানে 12টা। তাহলে দেখো আগেন এগুলা দিয়ে কিন্তু একটাই বুঝাচ্ছে, একটা বুঝাচ্ছে না, 1000, 100, আবার দেখো 1 ডজন, 1 ডজন মানে কয়টা জানো আপু? 1 ডজন মানে 12টা। তাহলে 1000, 100, 1 ডজন, এরকম এক বোঝালে সেটা কি হবে? সেটা আগেন আমার ইনডেফিনিট আর্টিকেলের ব্যবহার হবে। বুঝতে পেরেছি? ডান। আ কাপল, কাপল মানে কিন্তু কয়েকটা একসাথে, এই কাপল মানে কয়েকটা একসাথে, কেমন? আ কাপল মানে হচ্ছে কয়েকটা একসাথে। অলরাইট, নেক্সট আপ উই হ্যাভ ইচ। এন্ড ইচ মানে হচ্ছে প্রতিটি। ইচ কথাটার বা পার কথাটার মানে হচ্ছে প্রতিটি। সো প্রতিটি অর্থে ব্যবহৃত হলেও সেটা কিন্তু এ বসবে। লাইক হি ড্রাইভস দ্য কার অ্যাট 60 কিলোমিটার্স অ্যান আওয়ার, বা পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। হি আর্নস 1000 টাকা এ ডে বা ইচ ডে। সি, ইচ অর্থে ব্যবহৃত হচ্ছে, তাহলে এ ডে হলো। আবার পার অর্থে ব্যবহৃত হচ্ছে, সো অ্যান আওয়ার হলো। বুঝতে পেরেছি আপু? এতটুকু পর্যন্ত বুঝে গেছি? বুঝে গেলে একটু আপুকে থামস আপ দিয়ে জানিয়ে দিই। শেষের দিকে এসে পড়েছি আমরা প্রায়। পেশা, ব্যবসা বা শ্রেণী বোঝাতে হলে এ অথবা অ্যান হয়। এ ডক্টর, অ্যান ইঞ্জিনিয়ার। কারণ কি, এই পেশা তো উনি একা না, অনেক মানুষ আছে, তাই এ ডক্টর, অ্যান ইঞ্জিনিয়ার। বুঝেছি? আচ্ছা, একটু আপুকে বলো তো। সাদমান, আপনি অবশ্যই ভালো। আয়াতের একদম ক্রিস্টাল ক্লিয়ার। একটু থামস আপ দিয়ে তাড়াতাড়ি জানাই বুঝেছি কিনা।
আর পোলে ভোট দিয়ে জানিয়ে দিত। পোলে তাড়াতাড়ি ভোট দিয়ে জানিয়ে দি। ওকে, আমি দেখতে পাচ্ছি 90% স্টুডেন্ট বুঝে গেছে। 90 একদম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা অনেক ভালো, আপনারা অনেক ভালো, খুব তাড়াতাড়ি বুঝে গেছে। ক্লাস শেষ করব, খুব বেশি সময় টানবো না, ডোন্ট ওয়ারি। আচ্ছা, সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভের ক্ষেত্রে মোস্ট এর অর্থ যখন ভেরি বা খুব বেশি বোঝায় তখন দি এর পরিবর্তে এ হয়। মানে হি স আ মোস্ট বিউটিফুল গার্ল, লাইক ভেরি বিউটিফুল গার্ল। ধরো তুমি সুপারলেটিভের মধ্যে ভেরি বুঝাচ্ছ, মানে ভেরি বিউটিফুল, ভেরি ইন্টারেস্টিং, তখন আমরা দি এর পরিবর্তে এ বসাবো। দি এর পরিবর্তে আমরা কি বসাবো? এ বসাবো। হি স আ মোস্ট বিউটিফুল গার্ল, সে একটা অনেক সুন্দর মেয়ে দেখেছে। দেয়ার ইজ আ মোস্ট ইন্টারেস্টিং গেম, দিস ইজ আ মোস্ট ইন্টারেস্টিং গেম, এটা অনেক ইন্টারেস্টিং গেম। কেমন বুঝতে পেরেছি আপু? তাহলে তুমি যদি অনেক বুঝাও, লাইক অনেক বুঝাও, তখন হচ্ছে সুপারলেটিভে ভেরি মানে ভেরি অর্থ যখন ব্যবহৃত হবে তখন সেটা কি? এ মোস্ট বিউটিফুল, এ মোস্ট ইন্টারেস্টিং। গট ইট? ডান? বুঝে গেছি? আচ্ছা, পরেরটাই যাই। এক্সক্লামেটরি সেন্টেন্সে ওয়াট দিয়ে শুরু হলে ওয়াটের পরে এ অথবা এন বসে। যেমন হোয়াট আ নাইস বার্ড ইট ইজ, হোয়াট আ প্রিটি গার্ল ইট ইজ, হোয়াট অ্যান এক্সাইটিং গেম। তুমি দেখতেছো এ এন যমজ ভাই হলো, তাদের কত কত পাওয়ার, তারা কত পাওয়ারফুল, কত জায়গায় ব্যবহৃত হচ্ছে। তুমি যখনই অনির্দিষ্ট করে যে কোনো কিছু বলবা তখনই এই পাওয়ারফুল ব্রাদার্স কিন্তু তোমাকে হেল্প করবে। জাস্ট লাইক এ হোয়াট আ নাইস বার্ড, হোয়াট আ প্রিটি গার্ল, হোয়াট অ্যান এক্সাইটিং গেম। অর্থাৎ এক্সাইটিং, দেখো এ উচ্চারণ হয়েছে, এক্সাইটিং। এটার আগে কি বসবে? অ্যান বসবে, কারণ কি? এ। বুঝেছি? সো অ্যান এক্সাইটিং গেম। ডান। তাহলে এবার দেখো কত ইজিলি তুমি বুঝে যাচ্ছ যে এই দুইটা ভাইয়ের অনেক পাওয়ার। আচ্ছা আপু, জি বলেন বলেন বলেন, আপু শুনতে পাচ্ছি, বলেন মানহা। টিচার ক্লাসে কুইজ থাকবে? কুইজ চেষ্টা করছি আপনাদেরকে দেওয়ার। ওয়াও, হি ড্যাশ নেভি, হি ইজ আ নেভি, এটা এ হবে। হি ড্যাশ নেভি, এটা খুব সুন্দর প্রশ্ন করেছো। দেখি তো এরকম সুন্দর সুন্দর প্রশ্ন আর কারা করতে পারে। হি ইজ ড্যাশ নেভি, তাহলে হি ইজ এ নেভি। বুঝেছি? দুইটা কারণেই হচ্ছে, প্রথমত একটা পেশা বুঝাচ্ছে, দ্বিতীয়ত এটা কিন্তু কি হচ্ছে, এটা দ্বারা একজন মানুষকে বলা হচ্ছে নেভি, এবং এটা কনসোনেন্ট। এভরিথিং ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। টেন্স শেষ হয় নাই, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আচ্ছা, বুঝতে পেরেছি। ডান, চলো এবার আমরা পরেরটায় চলে যাই। কতগুলো ফ্রেজের পূর্বে স্বাভাবিক গঠনগত এন বা এ বসে। যেমন আই এম ইন আ হারি, শি হ্যাড আ কফ, আই হ্যাভ আ হেডেক, হি হ্যাড আ ব্যাড কোল্ড। এগুলা ফ্রেজ, এগুলার আগে স্বভাবতই এই কয়টা মনে রাখলেই হবে। এই কয়টাই দেখো মনে থাকলেই হবে যে স্বাভাবিকভাবে গঠনগত দিক থেকে এদের সামনে এ বসে। যেমন তার কাশি, শি হ্যাড আ কফ, I have a headache, I'm actually having a headache. He had a bad cold, খুব বাজেভাবে ঠান্ডা লাগলে বলা হয় ব্যাড কোল্ড। I am in a hurry, আমার খুব তাড়া, সো I am in a hurry। বুঝেছি? এগুলার আগে স্বভাবতই এ বা এন বসে, মানে এগুলা এরকমই, ওরা এরকম জেদি, এরকম তেজি, এরকমই বসবে। বুঝতে পেরেছি? How dash you, কি how are you, what are you doing, how are you doing, বলো।
ওকে, এবার চলি আমরা আরেকটা জায়গায়। টু টু অ্যাডজেক্টিভের পূর্বে সো বা টু যদি প্রবৃত্তি থাকে তাহলে অ্যাডজেক্টিভের পরে অর্থাৎ অ্যাডজেক্টিভটার পরবর্তী নাউনটার পূর্বে এন বসবে। আচ্ছা সহজ করে বলি, ধরো কোনো সেন্টেন্সে টু আছে বা সো আছে, তাহলে আমরা দেখবো এটার পরে নাউনটা কোথায়। যেমন দেখো এখানে নাউন হচ্ছে পোয়েম, আবার এখানে নাউন হচ্ছে মেটাল। সো পোয়েম আর মেটালের পূর্বে এ বা এন বসবে। কেমন? পোয়েমে তো প সাউন্ড, সেটাতে এ বসবে, আবার মেটালে ম সাউন্ড, সেটাও এ বসবে। কিন্তু তুমি যদি বলো একটা নাউন, আচ্ছা দিস this is too sweet apple was here, তাহলে this too sweet apple was here, তাহলে sweet a apple বা an apple কোনটা বসবে? an apple। তাহলে this is too sweet an apple was here, এটা খুবই মিষ্টি যে এখানে একটা আপেল ছিল। বুঝতে পেরেছি? ডান, বুঝে গেছি? একটু আপুকে জানাই তো থামস আপ দিয়ে বুঝেছি কিনা। যখন সো বা টু এর পরে কোনো অ্যাডজেক্টিভ থাকবে তারপরে নাউন পেলেই সেটার আগে আমরা এ অথবা এন বসাবো। বুঝেছি? আচ্ছা অ্যান অ্যাপেল হবে আপু, অ্যান অ্যাপেল হবে। বলো একটু বলে উত্তর দাও। আচ্ছা প্রেরণা বুঝিনি আপু, একটু থামস আপ দিয়ে জানাই অথবা পোলে উত্তর দিয়ে দিই। একটু পোলে উত্তর দিয়ে দিই, বুঝতে পারবো আপু যে তোমরা ঠিকমতো বুঝতে পেরেছো কিনা। ওরে বাবা কত রং বেরঙের থামস আপ। আচ্ছা ঠিক আছে, যাকে ব্যান করতে বলছো ব্যান করে দিয়েছি, সমস্যা নেই। মেহেদি বুঝে নাই। কি বুঝো নাই বাবা? একটু সহজ করে আমাকে বলো তো, কি বুঝো নাই? আপু আমি তোমাকে সর্বোচ্চ হেল্প করবো। সুপারলেটিভ হচ্ছে ডিগ্রির, সুপারলেটিভ মানে হচ্ছে যখন অনেকের মধ্যে তুলনা করবা, তখন তোমরা যখন আরেকটু পরে ডিগ্রি পড়বা তখন তোমরা সুপারলেটিভও পড়তে পারবা। কেমন? আরেকটু পরেই তোমরা ডিগ্রি পড়বা, মানে আর কয়েক ক্লাস পরে, তখন তোমরা সুপারলেটিভ পেয়ে যাবা। সুপারলেটিভ হচ্ছে অনেকের মধ্যে যখন তোমরা তুলনা করো তখন সেটা সুপারলেটিভ। আচ্ছা সিঙ্গুলার কমন নাউনের ক্ষেত্রে এ অথবা এন বসে, যেমন quite, many, rather, but, more, not, how, as, such এগুলা ব্যবহৃত হলে উক্ত কমন নাউনটির পূর্বে এ বা এন বসে। আচ্ছা এত কঠিন কিছু না, এই কয়টা ওয়ার্ড যদি দেখো তারপরে যে কমন নাউনটা তুমি পাবা সেটার আগে এন বা এ বসাই দিবা। কমন নাউন কোনগুলা? যেগুলো অনেকের হইতে পারে, লাইক ব্রিলিয়েন্ট অনেকে হয়, সুপার ট্যালেন্টেড অনেকে হয়, সুপার স্টুডেন্টস অনেকে হয়, ইকরা আপু একটাই হয়। সো দেখো তুমি যা করছো বা যা বলছো সেগুলো যদি কমন কোনো একটা ফ্যাক্টর হয় তখন সেটা কমন নাউন। তো কমন নাউনের পূর্বে এ বা এন বসে। সহজ কথা, কমন নাউনের পূর্বে এ বা এন বসে। কেমন? কমন নাউনের পূর্বে এটার পূর্বে কি বসবে বলো তো? এ অথবা এন। অলরাইট, বুঝে গেছি, শেষ। এবার পরেরটাই চলে যাই। সাধারণত কোনো ব্যক্তির নামের পূর্বে আর্টিকেল বসে না, তবে বিশিষ্ট গুণ সম্পন্ন কোনো ব্যক্তির আগে এ বা এন বসতে পারে, লাইক নজরুল, আকবর, হিটলার, বঙ্কিম, স্কট, এরা যারা স্কট, সো এরা বিশেষ মানুষ। নজরুল আমাদের জাতীয় কবি, হিটলারের কথা আমরা অনেকেই শুনেছি, তাছাড়া আমাদের আকবর আছেন, এরা সবাই অনেক রিনাউন্ড মানুষ। সো রিনাউন্ড মানুষদের সামনে এ বা এন বসে, দ্যাটস ইট। কুইজ চাই? কি কুইজ দিব বলেন?
অ্যাবস্ট্রাক্ট নাউন যখন কমন নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন এ বা এন বসে, লাইক বিউটি কমন নাউন হিসেবে ব্যবহার হয়েছে, শি ইজ আ বিউটি, সে অনেক কিউট বা অনেক সুন্দর, শি ইজ আ বিউটি। ওকে, এটার পূর্বে তুমি খুব সুন্দরভাবে একটা এ বা এন বসাই দিতে পারো, ডিপেন্ডস অন দ্য ওয়ার্ড। আচ্ছা, আমরা অনেক কথা বলেছি এবং এখানে অনেক বাচ্চা কাচ্চা অনেক দুষ্টামি করতেছে। ইটস হিটলার। হ্যাঁ, হিটলার। আচ্ছা, আমি আরাফাতকে দেখছি অনেক দুষ্টামি করতে। আরাফাত, এতক্ষণ তো ভালো ছিলে বাবা, কি সমস্যা হয়েছে? আপুকে একটু বলো তো কি সমস্যা হয়েছে। আচ্ছা, দেখছি বাবা, দেখছি দেখছি দেখছি। আচ্ছা, ততক্ষণে তোমরা আমাকে পরেরটা একটু পড়ো তো আমার সাথে। ডিসগাইজ প্রিপোজিশন রূপে এ বা এন বসে। উই ওয়েন্ট অন আ হান্টিং ট্রিপ। হান্টিং মানে হচ্ছে শিকারে বসা, শিকারে বসা। হান্টিং মানে হচ্ছে শিকারে বসা। সো আমরা একটা হান্টিং এর ট্রিপে গিয়েছিলাম, এটা হচ্ছে শিকারে বসা। তো দেখো এ বা এন কত পাওয়ারফুল। এখানে অনেক বাচ্চা কাছে অনেক দুষ্টামি করছে এবং আমি জানি তোমরা বারবারই বলছো আপু ব্যান করার জন্য। সো আপু একটু দেখছি কিভাবে তাদেরকে ব্যান করা যায়, একটু দেখছি কেমন। হ্যাঁ, এখানে মানে খুবই বাজেভাবে কিছু বাচ্চা কাচ্চা কথা বলতেছে, এটা ব্যান করেন, আগে আমরা অনুরোধ করেন। বুঝেছ? ডিসগাইজ প্রিপোজিশনের পূর্বে এ বা এন বসে। ডিসগাইজ মানে হচ্ছে লুকিয়ে থাকা। যখন কেউ লুকিয়ে থাকে অ্যাজ আ প্রিপোজিশন, তখন সেটা হচ্ছে এ বা এন দ্বারা আমরা রিপ্লেস করে নিতে পারি, কেমন। আচ্ছা, আমি দেখছি কাদের কাদের ব্যান করা যায়, কেমন। আচ্ছা, মাইক তো ফেসবুকে তো যাবে না। একটা হচ্ছে আরাফাত, অলরাইট, তাহলে একটু দেখি। এ বা এন এই পর্যন্ত ছিল তাদের জার্নি এবং তারা দেখো স্টিল গোয়িং অন। হ্যাঁ, এ বা এন এর কি পরিমাণ পাওয়ার তুমি দেখো। ওরা এক ক্লাসে শেষই হলো না, ওরা চলেই গেল। দ্যাট মিনস আমরা এ বা এন এর ক্লাসটা আজকের পরেও আরো করতে হবে, বুঝেছ? বুঝি নাই আপু, কি বুঝেন নাই বলেন। কাউন্টেবল নাউন যদি কালেকটিভ নাউন হিসেবে গঠিত হয় তখন সেটা আসলে এ বা এন বসবে। আ বাঞ্চ অফ গ্রেপস, a gathering of people, a batch of students, a group of boys, a gang of robbers, মানে এরা কাউন্টেবল, হাতে গোনা যায়, কিন্তু তারা একসাথে একটা গোষ্ঠী নিয়ে আসছে, তখন সেটা হবে তোমার কালেকটিভ নাউন। এবং কালেকটিভ নাউন হয়ে গেলে তার পূর্বে এ বা এন বসবে, ঠিক আছে। তাহলে একটা জিনিস বুঝো, এ বা এন অনেক পাওয়ারফুল, কারণ তারা অনির্দিষ্ট হলেও তাদের কাছে অনেক ক্ষমতা। এই অনেক ক্ষমতার কারণে তারা খুব সহজেই কিন্তু তোমার একটা কাজ করতে পারে, সেটা হলো তারা খুব সহজেই অনেকগুলা জায়গায় নিজেদের অস্তিত্ব রক্ষা করতে পারে, কেমন। সো এটা একটা ব্যবহার হতে পারে। আচ্ছা, ডোরেমন নিয়ে অনেকে বলছে না, ডোরেমন এর আগে এ বসবে না এন বসবে, তোমরাই আমারে বলো, তোমরাই বলো যে ডোরেমনের আগে এ বসবে না এন বসবে। আচ্ছা, এবার চলো তাহলে আমরা আরেকটা জিনিস দেখি। হ্যাঁ, আরেকটা জিনিস আমরা কি দেখব, সেটা হচ্ছে এই যে পাওয়ারফুল এ এবং এন, ওদের পাওয়ারটা আমরা এতক্ষণ কোথায় কোথায় পেয়েছি। আমরা একটু ক্লাসটাতে আর একটু রিভিশনের দিকে যাব, কেমন। এ এ বসবে শিওর, ডোরেমনের আগে এ বসবে না দা বসবে? ডোরেমনের আগে এ বসবে না দা বসবে, বলো।
ওকে, অনেক অনেক কমেন্টস আমি দেখতে পাচ্ছি, অনেক কমেন্টস বসছে। দা বসবে মিস, এ বসবে মিস। হ্যাঁ, ডোরেমন তো নির্দিষ্ট করছে, তাহলে তো দা বসার কথা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে তোমাদেরকে একটা হেডস আপ দিয়ে রাখি, তোমরা তো অনেক জোস বাচ্চা কাচ্চা। হ্যাঁ, তো তোমাদেরকে একটা হেডস আপ দিয়ে রাখি, দা এর ক্ষেত্রে আমরা কি কি ব্যবহার করতে পারি। আসো একটা হেডস আপ দিই। দা, আমরা তো এ এবং এন এর অনেক পাওয়ার দেখেছি, রাইট? দা হচ্ছে আমার কোন প্রিন্সটা? দা হচ্ছে সেই প্রিন্স। আসো প্রিন্স দা এর সাথে আমরা একটু পরিচিত হই এখন। প্রিন্স দা, যিনি কিনা আরেকজন বেশ পাওয়ারফুল, কিন্তু উনার পাওয়ার আবার এ এবং এন এর চেয়ে একটু কম, অনেক না একটু কম। হ্যাঁ, সো এ এবং এন অনেক পাওয়ারফুল। এই পাওয়ারফুলের সাথে দা এর কি কি পাওয়ার আছে, আসো আমরা সেগুলা দেখি। দা এর পাওয়ার হচ্ছে যখন সে নির্দিষ্ট করে কিছু বলে, যখন সে খুব নির্দিষ্ট করে কিছু বলে, যেমন ধরো দা তুর্য ভাইয়া, তোমাদের তুর্য ভাইয়ার নামটাই ব্যবহার করছি না, এখন আর তুর্য ভাইয়াকে আঁকবো না, বাট দা তুর্য ভাইয়া, সি নির্দিষ্ট করলো। আবার যখন সে কোনো দেশ বা সিটির নাম বলে, সিটি আর দেশ কিন্তু নির্দিষ্ট, তাই না বলো? যেমন দেশ বা শহরের নাম বলে, যেমন হচ্ছে দা ঢাকা, দি বাংলাদেশ। অলরাইট, একদম নির্দিষ্ট করে যখন সে বলে থাকে, যেমন দি ঢাকা, দি বাংলাদেশ। ওকে, তারপরে ধরো কোনো স্থাপনার নামের আগেও দি বসতে পারে, দ্য পানাম সিটি, মানে দি পানাম নগর, বা দ্য সোনারগাঁও, এগুলাও কিন্তু হয়। সো স্থান, স্থানের নাম যদি নির্দিষ্ট করে হয়, যেমন দি পানাম সিটি। বুঝতে পেরেছি? এতটুকু বুঝেছি কিনা আপু বলো তো? আপু এন এমবিবিএস কেন হয়? কারণ এমবিবিএস এর আগে আ সাউন্ড আছে, তাই এমবিবিএস। বুঝেছো? ডি টাঙ্গাইল, রাইট? এই যে বুঝে গেছো। হাই হাই, তুর্য ভাইকে রোস্ট করছি? না 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 না, একদম না। তাহলে তুমি যখন কোনো স্পেসিফিক পার্সন বা স্পেসিফিক অবজেক্ট নিয়ে কথা বলছো, তখন কিন্তু সেটা কি হচ্ছে বলো তো? সেটা হচ্ছে তোমার দা সাউন্ড দিয়ে। আবার ধরো তুমি ইউনিক কোনো কিছুর নাম বলছো, যেমন সান, স্টার, এটা কিন্তু একটাই আপু। ইউনিক কোনো কিছুর নাম তুমি যখন বলছো, ইউনিক অবজেক্ট, কেমন? ইউনিক অবজেক্টটা কি বলো তো? ইউনিক অবজেক্টটা হতে পারে দ্য সান, সি দ্য সান, অথবা দ্য মুন। এই যে আমাদের কাছে সানও আছে, মুনও আছে। সো ইউনিক অবজেক্টের ক্ষেত্রে যখন আমরা কথা বলবো, তখন সেটা হবে দ্য সান বা দ্য মুন। আবার ধরো তুমি যখন নিউজ পেপারের নাম বলছো, নিউজ পেপারের নাম দি ডেইলি স্টার, দ্য প্রথম আলো, দ্য ডেইলি স্টার। তাহলে দেখো তো আপু, তুমি যখন একদম নির্দিষ্ট করে কোনো কথা বলছো, তখনই কিন্তু সেটা হয়ে যাচ্ছে দা দিয়ে। সো এটা হচ্ছে ডি এর পাওয়ার, দ্য আর্থ, এটা কিন্তু ইউনিক, একদম পারফেক্ট বলেছো। দ্য আর্থ এটা ইউনিক, এটা একটাই আছে তোমার প্ল্যানেটারিয়ামে। তাহলে তুমি কি ইউনিক জিনিসপাতি নিয়ে কথা বলে ফেলেছো না?
তাহলে আসো একটা একটা করে আমরা আবার বুঝি। এবার আমরা দি এর পাওয়ারটা বুঝি বা দা এর পাওয়ার বুঝি। হ্যাঁ, দা এর পাওয়ারটা কি কি আছে? সে যখন একদম নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা দি মাস্টার বুক বস্তু নিয়ে কথা বলে, ব্যক্তি বস্তু প্রাণীও হতে পারে। দ্য টম, টমকে তো সবাই চিনি না, টম দি ক্যাট, টম এন্ড জেরিকে তো আমরা সবাই জানি। সো দ্য টম। তাহলে দেখো, তুমি যখন ব্যক্তি বস্তু বা প্রাণীকে একদম নির্দিষ্ট করে বলো তখন সেটাতে দা ব্যবহার করা হয়। তুমি যদি শহরের নাম নাও বা দেশের নাম নাও তখনও তুমি দা ব্যবহার করবে আপু, কারণ কি এরাও নির্দিষ্ট করে বলার মতো। তুমি যখন কোনো নির্দিষ্ট স্থান, হিস্টোরিক্যাল কোনো প্লেসের কথা বলবা আর কি, তখন তুমি দা ব্যবহার করবা। ইউনিক অবজেক্ট যেমন সান, মুন, আর্থ, এগুলা কিন্তু ইউনিক অবজেক্ট, একটা করে কোনো পুরো পৃথিবীতে মহাজগতের মধ্যে সে একটাই আছে ইউনিক অবজেক্ট, তখন সেটা কি হয়ে যাবে? তখন সেটা হয়ে যাবে আবার ডি দিয়ে। নিউজ পেপার, ডেইলি স্টার, সেটা একটা নিউজ পেপার, সো নিউজ পেপারের নামের আগেও কিন্তু দা বসবে। আবার ধরো তুমি তোমার শহরের নাম বলছো, লাইক তুমি গ্রামের নামও যদি বলো না, ইউনিক হলে সেখানে কিন্তু তোমার এ বসবে, সরি দা বসবে, এ বা এন বসবে না। ওকে, বুঝতে পেরেছি? আচ্ছা বাবা, আর্লি শেষ করব। ওকে, আমরা তাহলে একটু সামারিতে চলে যাই, কি বলো? আমরা কি এখন একটু সামারিতে চলে যাব? কুইজ কুইজ কুইজ। ওকে, ডান, চলো কুইজ দেই। তোমরা তাহলে এবার উত্তর দাও। 5টা কুইজ দিব, তোমরা বলবা এটার আগে কোনটার আগে কি বসে। ওকে, সবাই রেডি তো কুইজের জন্য? সবাই রেডি কিনা কুইজের জন্য? আপুকে তাড়াতাড়িটা থামস আপ দিয়ে ফেলো। আচ্ছা, অ্যাপের জন্য পোল যাচ্ছে, অন্যদের জন্য পোলটা যাবে না, সরি ফর দ্যাট। ওকে, চলো তাহলে প্রথম পোল দিয়ে আমরা আজকে শুরু করি আমাদের পোল গেম। প্রথম পোল চলে যাবে এক্ষুনি তোমাদের কাছে। মিনওয়াইল যারা অ্যাপে আছি তারা একটু আমার সাথে কানেক্ট করো তো, একটু বলো যে এইটা কি হবে, বলো। এটা কোনটা হবে? এ হবে, অ্যান হবে, নাকি দ্য হবে? অলসো বলো। এইটা তোমরা লিখতে থাকো। চলো দেখি আমার পোলের বাচ্চা কাচ্চারা ঠিক মতো দিচ্ছে কিনা। ওকে,
পোলে উত্তর দিতে হবে, পোলে উত্তর দিতে হবে। প্রথমটার উত্তর একদম ঠিক আছে, প্রথমটার উত্তর একদম ঠিক আছে। ইভেন আমি পোলেও দেখতে পাচ্ছি তোমরা দারুণ পারফর্ম করেছো। ওকে, এটাও দেখি তোমরা ভালোই পেরেছো। ওকে, চলো আমরা পরবর্তী কুইজে চলে যাই। প্রিপোজিশনের একটা ক্লাস হয়েছে, পোল পাই নাই। নাফিস পোল পেয়ে যাবে ভাইয়া, একটু অপেক্ষা করো, পোল পেয়ে যাবে। 4 নং কোয়েশ্চেন সুপার মার্কেট লেখা, 4 নং কোয়েশ্চেনে সুপার মার্কেট লেখা। রিফাতের অনেক ইজি লাগছে, তার মানে তুমি সব বুঝে গেছো। কি জোস, চিন্তা করো, তুমি সব বুঝে গেছো। আমি কিন্তু ফেসবুকের বাচ্চা কাচ্চাদের এত জোস পারফরমেন্স দেখলাম আজকে, আমি একটু পরে নাম নেওয়া শুরু করব ওদের, ওরা অনেক সুন্দরভাবে আনসারগুলো দিয়েছে। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি কথা আছেন, দেন খুব সম্ভবত সালমান আপনার নাম, লোকমান যিনি মানে আইডির নাম, উনিও খুব সুন্দর অ্যান্সার দিয়েছেন। তারপর আমি দেখতে পাচ্ছি এখানে মাহিব রহমান আছেন, ওরা অনেক অ্যাক্টিভ, অনেক অ্যাক্টিভ, খুব সুন্দর করে। এখানে আবার সীমা আক্তার, আমি আপনার পুরো নামটা জানি না আপু, তারপরে নামটা একটু লিখে দিয়ে আমরা যাতে আপনার নামটা নিতে পারি। একদম সঠিক উত্তর দিয়েছে ওরা, একদম সঠিক উত্তর দিয়েছে। তোমরাও ডেফিনেটলি খুবই ভালো করছো, বাট সুপার মার্কেটের মধ্যে দিয়ে দিছে হাফ, 54% সুপার মার্কেটে দিয়ে দিছে। 5 নং হচ্ছে অনেস্ট, HONEST, অনেস্ট। হাই ওহি, নাম নিলাম। আচ্ছা, আমরা কিন্তু ক্লাসের একদম শেষের দিকে চলে আসছি। খুবই চমৎকার উত্তর দিয়েছো তোমরা, খুবই ভালো লাগছে। 5 নংটা হবে অনেস্ট, HONEST। আর 5 নংটা আমাদের সালমান বলছেন একদম খুব সুন্দরভাবে, এ হবে শিওর। আই এম গোয়িং টু আ সুপার মার্কেট, হ্যাঁ কেন বলতে পারবো না। আচ্ছা, এই কনফিউশনটা ক্লিয়ার করি, আগে উত্তরগুলো দিয়ে ফেলি, হ্যাঁ সঠিক উত্তরগুলো দিয়ে ফেলি।
সঠিক উত্তরগুলো দেখে দিই। ডি আর্থ, অ্যান এমবিবিএস, এ ট্রি, আ সুপারমার্কেট এবং অ্যান অনেস্ট। সুপারমার্কেট কেন দিই না? কারণ আমরা নির্দিষ্ট করে বলছি না কোন সুপারমার্কেটে যাচ্ছি। তুমি যদি বলো আমি মিনা বাজারে যাচ্ছি, তখন হবে দ্য মিনা বাজার, কেমন? কিন্তু তুমি মিনা বাজারেও যেতে পারো, তুমি স্বপ্নতেও যেতে পারো, তুমি অন্য যে কোনো সুপারমার্কেটে যেতে পারো। তখন তুমি কি বলবা? তখন তুমি বলবা এ সুপারমার্কেট, আই এম গোয়িং টু আ সুপারমার্কেট। বুঝতে পেরেছো? ডান? আচ্ছা, ভালো হয় নাই? আবার বুঝাই দিব। কি বুঝাই দিব বাবা? তামিদ বলো। 5-এ 5, 4-এ 5। আচ্ছা, সবার স্কোরটা শুনি, কে কত পেয়েছি? 5-এ 5, 4-এ 5, 5 আউট অফ 5। ইয়ে! আয় হায় আফরিন, তাহলে কি তুমি বুঝো নাই আপু? আচ্ছা আসো, এখন আমরা তাহলে এন্ড অফ দ্য ক্লাসে চলে আসি। এইটা তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যেহেতু আমরা লাস্ট ডিসকাশনটা করব। কেমন? আজকের ক্লাসে আমরা শুরু করেছিলাম আর্টিকেল দিয়ে। আজকের ক্লাসটা আমরা কি দিয়ে শুরু করেছিলাম বলো তো? আমরা এখন আর 5 মিনিটের মধ্যে তোমাদেরকে ছেড়ে দিব। হ্যাঁ, আমরা আর্টিকেল দিয়ে ক্লাসটা শুরু করেছিলাম। এইটা হচ্ছে তোমাদের আজকের ক্লাসের সামারি। কেমন? আমরা আর্টিকেল দিয়ে ক্লাসটা শুরু করেছিলাম। আর্টিকেল কে বলো তো? আর্টিকেল হচ্ছে আমাদের গল্পের কিং। উনি হচ্ছেন কিং। কিং এর ক্রাউনে 4টা মাথা। কেমন? সো দিস ইজ দ্য কিং আর্টিকেল। এবার আর্টিকেলের আমরা দেখেছি অ্যাকচুয়ালি বেবি হওয়ার কথা ছিল, বেশি না, 2টা, মানে আর্টিকেলে 2টা বাচ্চা হওয়ার কথা ছিল, কিন্তু এর মধ্যে 2টা জমজ হয়েছে। জমজগুলা হচ্ছে, আগে দেখি আর্টিকেলের 2 বাচ্চা। কেমন? একটা হচ্ছে ডেফিনিট, আর একটা হচ্ছে ইনডেফিনিট। তো আমাদের 2জন প্রিন্স আছে এখানে, বাট আদতে আমাদের প্রিন্স কয়টা? 3টা। কি কি বলো? ডেফিনিট তো দি, ওটা একটাই, একজন। কিন্তু ইনডেফিনিট হচ্ছে এ এবং অ্যান। সো এরা হচ্ছে যমজ ভাই। সো এ এবং এন হচ্ছে যমজ ভাই। এখন এরাও তো আবার প্রিন্স, তাই না? এও প্রিন্স। একটু মুছে গেছে, দাঁড়াও ঠিক করে দিচ্ছি। সো আমরা দেখতে পাচ্ছি এটাও তো প্রিন্স, রাইট? আবার এইটাও প্রিন্স। এই 2 প্রিন্সের আবার অনেক পাওয়ার। কি কি পাওয়ার বলো তো? ও হচ্ছে নির্দিষ্ট করে বসে, আর ও হচ্ছে অনির্দিষ্ট করে বসে। নির্দিষ্ট করে যে বসে সে হচ্ছে সবকিছু একদম পয়েন্টে বলে, একদম প্লুরালের মধ্যেও হতে পারে, সিঙ্গুলারের মধ্যেও হতে পারে। কিন্তু যিনি হচ্ছেন অ্যান, উনি কিন্তু আবার প্লুরাল সিঙ্গুলার কিছু না, উনি একটা জায়গায় বসবে, সেটা হচ্ছে অনির্দিষ্ট করে বসবে এবং সিঙ্গুলারের ক্ষেত্রে বসবে। মনে রাখতে হবে সব সময় অ্যান হচ্ছে সিঙ্গুলার নাউন নির্দেশ করে, সিঙ্গুলার আনকাউন্টেবল, সরি সিঙ্গুলার কাউন্টেবল নাউন, সিঙ্গুলার কাউন্টেবল নাউন। ঠিক আছে? আর ডি হচ্ছে, এটা সিঙ্গুলারও বসতে পারে আবার প্লুরালও বসতে পারে। বুঝেছো আপু? তাহলে আমাদের ডি এবং এন এর কাজ হচ্ছে, এ এবং এন এর কাজ এইগুলা। সো এরা হচ্ছে আমার আর্টিকেল। এবার বলেছিলাম না লাস্ট একদম শুরুতে যে প্রজারা 0 আর্টিকেল, মানে এদের কারো রাজত্ব মানবো না, আমরা একাই 100, এরকম একটা রুলসে গিয়েছে। 0 আর্টিকেল কখন হবে? যখন আনকাউন্টেবল নাউন হবে, আনকাউন্টেবল নাউন হবে, অথবা যখন ধরো প্রপার নাউন হবে, কিংবা ওরা আরেকটা কাজে বসতে পারে, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। কিন্তু অ্যাবস্ট্রাক্ট যদি
কমন নাউনের মতো কাজ করে বা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তখন আবার সে সিঙ্গুলার কাউন্টেবল, তার সেটা আলাদা। এরা হচ্ছে জিরো আর্টিকেলে বসবে আপু, এরা হবে সেই না মানে কোনো কমপ্লেন তো না, কোনো নিয়ম না মানা সেই প্রজা, জিরো আর্টিকেল। ডান। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের সামারি। আজকে আমরা এটাই পড়েছি। আজকে কোনো হোমওয়ার্ক থাকবে না, তোমরা জাস্ট এগুলা বেসগুলাকে প্র্যাকটিস করে নিবা, কেমন? আর মাস্টার বুকে তো হোমওয়ার্ক দেওয়া আছে, ওগুলাই প্র্যাকটিস করো। মাস্টার বুকের হোমওয়ার্কগুলাই প্র্যাকটিস করতে থাকো। আই হোপ আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। আচ্ছা, মাস্টার বুকের কোথায় হোমওয়ার্ক আছে জানো তো? আমি একদম পেজ নাম্বারটা তোমাদেরকে বলে দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা, মাস্টার বুকের আজকের হোমওয়ার্কটা একটু দেখো। আচ্ছা, মাস্টার বুকের হোমওয়ার্কটা হচ্ছে তোমরা এ এবং এন কে খুব ভালো করে পড়বা। হ্যাঁ, শুধু তাই না, আমরা কিন্তু আর্টিকেলের আরেকটা ক্লাস পাবো যেখানে আমরা ডি এবং জিরো আর্টিকেল নিয়ে আরো অনেক আলোচনা করব। তোমাদেরকে একটু হেডস আপ দেওয়ার জন্য, মানে একটু আগে থেকে সবকিছু মনে করিয়ে দেওয়ার জন্য, এবং তোমরা যদি একদম প্রিপেয়ার থাকো সেই কারণে আমি আজকে এইটুকু তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আমরা যখন নেক্সট ক্লাসে জিরো আর্টিকেল মানে নো আর্টিকেল এবং ডি নিয়ে আরো পড়াশোনা করব, তখন আমরা আরো অনেক কিছু জানতে পারবো। ঠিক আছে, আজকে কোনো হোমওয়ার্ক থাকবে না, তোমরা শুধুমাত্র বেসগুলোকে রিভিশন করবা, এটাই তোমাদের হোমওয়ার্ক। যা পড়িয়েছি সেগুলাই রিভিশন করবা, এটাই হোমওয়ার্ক। মাস্টার বুক কোথায় পাবে? মাস্টার বুক তো তোমাদের বাসায় চলে যাবে, মাস্টার বুক তো তোমাদের বাসায় চলে যাবে। আচ্ছা, এই ছিল আজকের আমাদের পড়াশোনা। আজকে কোনো হোমওয়ার্ক থাকছে না, তোমরা অনেক আরাম করে কাটাও একটা দিন, কোনো সমস্যা নাই। তোমরা যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপুকে একটু জানিয়ে দেবা আর কি। কিভাবে জানাই দিবা? কিছুই না, এইগুলাকে ভরাট করে দিবা, বুঝে যাবো আপু যে তোমরা বুঝে গেছো, অথবা তোমরা তোমাদের মনোভাব জানাতে পারো। ঠিক আছে, আজকের মতো এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। অবশ্যই কমিউনিটিতে জয়েন হয়ে নিও, এবং কোনো ধরনের কোনো সমস্যা থাকলে বা কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই 16910-তে কল দিয়ে জানিয়ে দিবা, কেমন? দেখা হবে পরবর্তী ক্লাসে। বাই বাই।